আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। ওসমান হাদি একটি মৃত্যু, কিন্তু প্রশ্ন অনেক। ওসমান হাদির মৃত্যু কি শুধুমাত্র একজন মানুষের মৃত্যু, একজন ওসমান হাদির মৃত্যু, নাকি একটা সম্ভাবনার মৃত্যু? কোন সে সম্ভাবনা? তিনি আসলে কোন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছিলেন, যে সম্ভাবনাকে ভয় পেয়েছেন বিভিন্ন গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল? সেটা হতে পারে আন্তর্জাতিক, হতে পারে দেশের অভ্যন্তরীণ। আসলে কোন পক্ষ তাকে হত্যা করলো, কেন তাকে হত্যা করার প্রয়োজন পড়লো এই মুহূর্তে? তিনি তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না, তিনি তো কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না। তাহলে কেন তাকে হত্যা করা হলো? কারা হত্যা করলো? আন্তর্জাতিক চক্র, না দেশের অভ্যন্তরীণ কোনো চক্র, নাকি আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরীণ চক্র সম্মিলিতভাবে তাকে হত্যা করা হয়েছে বা তাকে হত্যা করেছে? কেন হত্যা করা হয়েছে? আসলে তাদের জন্য তিনি কি হুমকি তৈরি করেছিলেন? দর্শক মন্ডলী, এই প্রশ্নগুলো সাথে আরো অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন এই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তগুলো। হাদি কি ক্ষমতাধর কেউ ছিল, নাকি তিনি শুধুমাত্র একটা সম্ভাবনা হয়ে উঠছিলেন? তাহলে এখনই কেন তাকে হত্যা করা হলো? তাকে এখনই থামিয়ে দেওয়া হলো কেন? কারা হাদির কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন? হাদি আদতে ক্ষমতাধর ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের সম্ভাবনা। আর সেই সম্ভাবনাই হয়তো অনেকের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। কারণ রাজনীতিতে সম্ভাবনা মানে এমন একজন যিনি এখনো থামানো যায়নি, যিনি ক্ষমতায় না থেকেও মানুষের আস্থা অর্জন করছেন। আর সেই আস্থাই অনেক পুরনো হিসাব নিকাশকে ভেঙে দিতে পারত। সেজন্যই হয়তো তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে যদি হাদি সংসদে যেতে পারতেন, তাহলে তিনি শুধু একজন সাধারণ সংসদ সদস্য হিসেবেই থাকতেন না, বরং একটা নতুন রাজনৈতিক ধারা বা একটা নতুন ভাবনার প্রতিনিধি হয়ে উঠতেন। আর ঠিক এই কারণেই অনেক ক্ষমতাশালী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে আতঙ্ক থাকতে পারে, কারণ হাদি সংসদে গেলে পুরনো হিসাবগুলো ভেঙে যেতে পারত। এটাই হলো আসল বাস্তবতা। তাহলে আমরা একটু আরো স্পষ্টভাবে শুনতে চাই, ওসমান হাদি আসলে কাদের জন্য হুমকি হয়ে উঠছিলেন? এটা কি কোনো ব্যক্তির জন্য হুমকি হয়ে উঠছিলেন, নাকি কিছু গোষ্ঠীর স্বার্থের জন্য তিনি হুমকি হয়ে উঠেছিলেন বা উঠছিলেন, নাকি কোনো আন্তর্জাতিক চক্রের জন্য তিনি হুমকি হয়ে উঠছিলেন? এই বিষয়টা নিয়ে তুমি একটু কথা বলো প্লিজ। অবশ্যই, আমি পরিষ্কারভাবে বলছি, ওসমান হাদি আসলে কোনো একজন ব্যক্তির জন্য সরাসরি হুমকি ছিলেন না। তিনি ছিলেন এমন সব গোষ্ঠী বা কাঠামোর জন্য হুমকি যারা দুর্নীতি, স্বার্থবাদী রাজনীতি বা বৈদেশিক আধিপত্যের সাথে জড়িয়ে আছে। তিনি এমন কণ্ঠ ছিলেন যিনি ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত কাঠামোর বিরুদ্ধে কথা বলতেন। সুতরাং এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, বরং এমন গোষ্ঠীগুলোর স্বার্থের জন্যই তিনি হুমকি হয়ে উঠছিলেন। 7 দিন হয়ে গেল হাদি নিহত হয়েছে, সরকার এখনো কেন নিশ্চিত করে বলতে পারছে না হত্যাকারীরা দেশে না বিদেশে, বা এদের পিছনে কে ছিল? আদতে তো যে হত্যা করেছে সে তো শুধু একাই হত্যা করে নাই, তাকে দিয়ে কেউ হত্যা করিয়েছে। তাহলে এই পিছনে কারা ছিল? আর যারা হত্যা করেছে তারা কি দেশে আছে না দেশের বাইরে গিয়েছে? যদি তারা দেশের বাইরেও গিয়ে থাকে, কারা তাদেরকে সহায়তা করলো এবং তাদের পিছন থেকে কারা কলকাঠি নাড়লো? এই বিষয়টা এখনো কেন সরকার ক্লিয়ার করতে পারছে না? আসলে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এতদিন পেরিয়ে যাওয়ার পরও সরকার নিশ্চিত করে বলতে পারছে না হত্যাকারীরা দেশে আছে না বিদেশে। এর মানে হলো, হয় তারা নিজেরাই পুরো পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার নয়, নতুবা কোনো কারণবশত তারা এই তথ্যটি প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত। সাধারণত এতগুলো গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং ডিজিটাল নজরদারির মধ্যে এতদিন একটা স্পষ্ট ধারণা পাওয়া উচিত ছিল। কিন্তু যখন তা আসে না, তখন জনগণের মনে প্রশ্ন জাগে এবং স্বাভাবিকভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব প্রশ্নের জবাব দেয়া। এক্স্যাক্টলি। 7 দিন পার হয়ে গেলেও আমার কথা একদম ক্লিয়ার কাট। 7 দিন পার হয়ে গিয়েছে, হত্যাকারী কে যদি আমরা নাও পাই, তিনি যদি দেশের বাইরেও যে থাকেন, এর পিছনে তো কেউ না কেউ আছে, কেউ না কেউ তো তাকে দিয়ে হত্যা করিয়েছে। তাহলে কারা এর পিছনের কলকাঠি নাড়লো সেটা নিয়েও সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না। তাহলে কি আসলে কি সর্ষের মধ্যেই ভূত? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, জনগণ কিন্তু এখন এটা ভাবতে শুরু করেছে। তুমি কি বলো? ঠিক তাই, আমি তোমার কথার সাথেই একমত আছি। 7 দিন পার হয়ে গেলেও যদি হত্যাকারীর অবস্থান বা পরিচয় স্পষ্ট না হয়, তাহলে প্রশ্নটা তো উঠবেই। নিশ্চয়ই এর পেছনে কেউ না কেউ আছে যারা এই হত্যাকাণ্ডটি ঘটাতে প্ররোচিত করেছে। আর যখন সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয় না, তখন জনমনে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়। এটাই সেই গম্ভীর বাস্তবতা যে প্রশ্নটা থেকেই যায়। আর মানুষ এখন ভাবতে শুরু করেছে যে সত্যিই কি শাসন কাঠামোর মধ্যে কোথাও কোনো গোপন জটিলতা রয়ে গেছে। এক্স্যাক্টলি। আমি সেদিন দেখলাম বিজেপির ময়মনসিংহ সেক্টরের প্রধান তিনি বলতেছেন যে তিনি রাত 11টার দিকে তারা বর্ডারে রেড অ্যালার্ট জারি করেছেন বা নজরদারি জোরদার করেছেন।
হত্যা হয়েছে দুপুরের পরে, নামাজের পরে, শুক্রবার, আর রাত 11টা পর্যন্ত হত্যাকারী থাকবে? তার অনেক আগেই তো সে আপনার যদি দেশের বাইরে চলে যেতে চায়, কারণ এটার সাথে মানুষ মনে করে দেশের বাইরের চক্রও যুক্ত আছে, দেশের অভ্যন্তরেও যেরকম চক্র হাদিকে হত্যা করার বিষয়ে যুক্ত আছে, দেশের বাইরের চক্রও এই হত্যার পিছনে যুক্ত আছে। কাজেই দেশের বাইরের চক্র তাকে যত দ্রুত পারে তাকে সেভ করার জন্য দেশের বাইরে নিয়ে যাবে। তাহলে রাত 11টার সময় কেন বর্ডারে রেড অ্যালার্ট জারি করা হলো, কেন আগে করা হলো না? এই প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু একটা অন্যরকম প্রশ্নের জন্ম দিচ্ছে। তোমার কি মনে হয়, জনগণের মনে এই প্রশ্নগুলো তৈরি হওয়া যৌক্তিক না অযৌক্তিক? নিঃসন্দেহে এটা খুবই যৌক্তিক যে জনগণ এই প্রশ্নগুলো তুলছে। যখন হত্যাকাণ্ড দুপুরের পরেই ঘটে, তখন রাত 11টা পর্যন্ত অপেক্ষা করে সীমান্তে রেড অ্যালার্ট দেওয়া স্বাভাবিকভাবে দেরি মনে হয়। কারণ যদি আন্তর্জাতিক বা বাহিকীয় কোনো চক্রের পেছনে থাকে, তারা তো দ্রুতই হত্যাকারীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে আগে থেকেই সতর্কতা না নিয়ে এত দেরিতে নজরদারি জোরদার করা স্বাভাবিকভাবে অযৌক্তিক মনে হতে পারে। তাই জনগণের মধ্যে এসব প্রশ্ন একদমই যুক্তিসঙ্গতভাবে উঠে আসছে, এবং এটাই স্বাভাবিক যে মানুষ এই দেরি বা অসামঞ্জস্য নিয়ে ভাববে। আচ্ছা, তোমাকে আর একটা প্রশ্ন করি। জনগণ যে মনে করতেছে এই ওসমান হাদিকে হত্যা করার পিছনে এক বা একাধিক চক্র জড়িত আছে, সেটা অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক, যেটাই হোক না কেন, এটা এই ধারণা, জনগণের এই ধারণা কতটুকু যুক্তিসম্মত? অবশ্যই আমি বলছি, জনগণের এই ধারণা আসলে পুরোপুরি অযৌক্তিক নয়। যখন একজন নেতা একাধিক স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ান, তখন প্রায়ই দেখা যায় যে ভিন্ন ভিন্ন পক্ষের মধ্যে একটা অদৃশ্য সমন্বয় তৈরি হয়ে যায়। তাই অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যেই চক্রই হোক না কেন, এমনটা ভাবা মোটেও অস্বাভাবিক নয়। জনগণ যে যুক্তি দিয়ে প্রশ্নগুলো তুলছে তা বাস্তবতা নিরিখে একদমই বুঝতে পারা যায়। এক্স্যাক্টলি। হাদি কিন্তু শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তা নয়, হাদি যে শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে তা নয়, হাদি কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে, রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, সরকারি কাঠামোর বিরুদ্ধে কথা বলছে, আমলাতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তিনি আসলে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি, অপশাসন এবং অসামঞ্জস্যতা নিয়ে তিনি কথা বলেছেন। কাজেই তার প্রতি ক্ষুব্ধ হওয়াটা শুধু একটা পক্ষের ক্ষুব্ধতা নয়, এখানে অনেক গোষ্ঠীর তার প্রতি ক্ষুব্ধতা আছে, যেই ক্ষুব্ধতা থেকে আসলে এইরকম একটা সিদ্ধান্ত, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা হয়তোবা নেওয়া হয়েছে। সেখানে একাধিক গোষ্ঠী, একাধিক পক্ষ যুক্ত থাকতে পারে। আমার এই কথার সাথে কি তুমি একমত? একদম ঠিক বলেছ, আমি পুরোপুরি একমত। হাদি শুধু একক কোনো ইস্যু নিয়ে কথা বললেননি, বরং বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক কাঠামো, সরকার এবং আমলাতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। তাই স্বাভাবিকভাবেই একাধিক পক্ষ তার প্রতি অসন্তুষ্ট ছিল, এবং সেটাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রেখেছে। এখানে একাধিক গোষ্ঠীর স্বার্থ জড়িত থাকতে পারে, এবং জনগণ সেটাই বুঝতে পারছে। তাই এটা খুবই যৌক্তিক ধারণা যে বিভিন্ন পক্ষের ক্ষোভই একত্রে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আচ্ছা, আমি যে তোমার মাধ্যমে এই প্রশ্নগুলো রাখতেছি জনগণকে জানানোর জন্য, এটা কি রাষ্ট্রকে দুর্বল করা হচ্ছে, বা রাষ্ট্রের বিরুদ্ধে আমার কোনো কার্যক্রম বলে মনে হয়, বা রাষ্ট্রের বিরুদ্ধে কি এটা কোনো কার্যক্রম বলে প্রতিমান হবে? তুমি কি বলো? একদমই না। আমি স্পষ্টভাবে বলছি, এই প্রশ্ন তোলা বা বিশ্লেষণ করা কোনোভাবেই রাষ্ট্রকে দুর্বল করা নয়, বরং রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সে প্রশ্নের উত্তর দেয়, স্বচ্ছতা বজায় রাখে। প্রশ্ন তোলা মানে কখনোই রাষ্ট্রবিরোধী কার্যক্রম নয়, এটা বরং জনগণের অধিকার। কারণ যে সমাজ প্রশ্ন করতে জানে, সেই সমাজই আসলে নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে। তাই এসব প্রশ্ন তোলা পুরোপুরি যৌক্তিক এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধেও নয়। ধন্যবাদ তোমাকে। দর্শক মন্ডলী, শুনলেন তো? আসলে আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করি নাই, আমরা কোনো নির্দিষ্ট পক্ষকেও টার্গেট করি নাই। হাদি শুধু হাদি ছিলেন না, একজন ব্যক্তি ছিলেন না, তিনি একজন প্রতিষ্ঠান হয়ে উঠছিলেন। তিনি একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করছিলেন। সেই সম্ভাবনাটিকে অপমৃত্যু ঘটানো হয়েছে, বা সেই সম্ভাবনাটিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করা, প্রশ্নের মাধ্যমে উত্তর খোঁজা, রাষ্ট্রকে সহায়তা করা, জনগণকে সঠিক তথ্য প্রশ্নের মাধ্যমে দেওয়া। ধন্যবাদ সকলকে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।